বিশ্বজুড়ে ভয়াবহ এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। কোভিড-19-এ প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও ঠিক একই অবস্থা। সংক্রমণের চতুর্থ ধাপে কমিউনিটি ট্রান্সমিশন চলছে এবং দর্শক, করোনার সব ধরনের খবর আপডেট, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছে মিস্টার বৃষ্টি। আজ দেশে আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। কোভিড-19-এ এ নিয়ে মোট মৃত্যু হলো ১,১৭১। ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩,১৪১ জনের। আজ পর্যন্ত মোট শনাক্ত ৮৭,৫২০। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৫০৫ জনের, আর এ সময় সুস্থ হয়েছে ৯০৫ জন। সব মিলিয়ে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে ১৮,৭৩০ জন। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিত করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন অধ্যাপক নাসিমা। মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকার পরামর্শ তার। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৪১ জন। শনাক্তের হার ২১.৬৫%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১,১৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। অব্যবস্থাপনা পিছুই ছাড়ছে না করোনা পরীক্ষা কার্যক্রমের। কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহেও ফল মিলছে না, আর এর জন্য ভুক্তভোগী অনেককেই যোগ দিতে পারছেন না তাদের নিজ নিজ কর্মস্থলে। শুধু তাই নয়, যেখানে করোনা পরীক্ষা সেখানেও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না, যার ফলে পরীক্ষা করাতে এসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ছে। হুমায়ুন কবির বেসরকারি চাকরি করেন। করোনামুক্ত হলেও নেগেটিভ রিপোর্ট না পাওয়ায় যেতে পারছেন না অফিসে। নেগেটিভ রিপোর্ট পেতে ৬ দিন আগে নমুনা দিয়েও পাননি রিপোর্ট। তাই রোববার মুগদা জেনারেল হাসপাতালে এসেছেন আরেক দফা নমুনা দিতে। রিপোর্ট পাওয়ার পরে একটা ডিসিশন নেবে, কিন্তু 7 দিন 8 দিন পরে যদি রিপোর্ট পায় তাহলে সে করোনা রোগী তো 7 দিন 8 দিনের মধ্যে মারাই যাবে বাসায়। আমি 2:30টার সময় আইসি, আমি 7 নম্বর সিরিয়াল দিয়ে আমি যদি এই কাজটা যদি না করতে পারি তাহলে এখানে কে করাবে এই জিনিসটা? নমুনা সংগ্রহে অব্যবস্থাপনার অভিযোগ উপসর্গ নিয়ে আসাদের। অনেকেই দীর্ঘ অপেক্ষা শেষে ফিরছে নমুনা না দিয়ে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্বের বিষয়ে উদাসীন সবাই। এভাবে গায়ে হাত দিয়ে দাঁড় করাই যে আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, তারপরও তারা দাঁড়ায় না। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আপনার সামনে এখানে আছি, অনেকক্ষণ ধরে দেখছি। আপনি আপনাদের এখানে নিরাপত্তারক্ষী যারা আছেন একবারও আপনারা তাদেরকে সচেতন করেননি। বলতে অতিষ্ঠ, গলা ব্যথা, গলার মধ্যে এখন হইতেছে। তো আপনারা কেন সরে দাঁড়াচ্ছেন না? আমরা আসলে আপনার কি বলে যে রৌদ্রের মধ্যে তো অনেকে এই জায়গাটাতে আসার পরে ছাওয়ার জন্য একটুখানি ক্লোজ হয়ে যায় অটোমেটিক্যালি, বাট আমি গ্যাপ ছিলাম। প্রতিদিন কয়েকশো সন্দেহভাজনের নাম লিখেন যিনি, তারই নেই সুরক্ষা সরঞ্জাম। এসবের মাঝে দুপুর গড়ায় আমরা জানতে চাই কি খবর সেই হুমায়ুন কবিরের। না, 7 ঘন্টা পরও সফল হননি তিনি। 139 জন নিয়ে তারপরে বন্ধ করে দিছে। এখন আমি রাত্রে পর্যন্ত অপেক্ষা করে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর অফিসে তো আমার মুখের কথা বিশ্বাস করবো না। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুন্দর চুল কে না চায়, কিন্তু ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট না, তা কেড়ে নেয় সব পুষ্টি। চুলের চাই প্রাকৃতিক উপাদান। কোকোনাট মিল্ক, প্রোটিন ও ময়শ্চারাইজিং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, মজবুত ও সিল্কি চুলের জন্য। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। কাল থেকে লকডাউন হচ্ছে ঢাকার ৪৫টি এলাকা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭টি, দক্ষিণে রয়েছে ২৮টি এলাকা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে। উত্তর সিটির ১৭টি এলাকা হলো মগবাজার, মোহাম্মদপুর, বাড্ডা, গুলশান, বসুন্ধরা, মহাখালী, তেজগাঁও, রামপুরা, ক্যান্টনমেন্ট, আফতাবনগর, কল্যাণপুর, এয়ারপোর্ট, বনশ্রী, রায়ের বাজার, রাজাবাজার, উত্তরা এবং মিরপুর। আর দক্ষিণ সিটিতে যাত্রাবাড়ি, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারি, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড,
এবং সেগুনবাগিচা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 11টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর সিটি কর্পোরেশনের বাইরে 3 জেলার মধ্যে গাজীপুরের সবকটি উপজেলাকে এই রেড জোনের আওতার মধ্যে আনা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার 2500, রূপগঞ্জ সদর এবং পুরো সিটি এলাকাকেই রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সাধারণত লকডাউন ঘোষণা করার পরে কাল থেকে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে আমরা জানবো, কথা বলবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন গাজীপুরের জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম। আপনাকে আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। গাজীপুরে একমাত্র যে সব উপজেলায় সেখানকার রেড জোন এবং এগুলো লকডাউনও হচ্ছে, আপনাদের প্রস্তুতির বিষয়টি জানতে চাচ্ছি। কিভাবে পর্যায়ক্রমে লকডাউন করতে চাচ্ছেন কিংবা প্রক্রিয়া কি, যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে আমরা লকডাউন অর্থাৎ আমরা রেড জোন ঘোষণা করেছি স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত পত্রের নির্দেশনা অনুসারে, এবং সেখানে এখন রেড জোন চলছে এবং রেড জোন এলাকায় সরকারের নির্দেশনা অনুসারে সেখানে সাধারণ ছুটি চলছে এবং সেখানে মানুষ বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসছে না। সেখানে বাজার বন্ধ, শুধু ওষুধের দোকান এবং ক্লিনিক ছাড়া সব কিছু সেখানে বন্ধ আছে, এবং সেখানে বাজার হোম সার্ভিস হিসেবে চলছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষ বাসায় বসে কিনতে পারছে। সেভাবে আমরা সকল ব্যবস্থা করেছি যাতে মানুষ ঘরের বাইরে না আসে এবং খুব সহজেই যেন আমরা এখানকার সংক্রমণকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি। আর আমরা একটু আগেই দেখলাম যে আসলে অন্য উপজেলাগুলোকেও আপনার রেড জোন হিসেবে ডিক্লেয়ার হয়েছে। আমরা সরকারের সুনির্দিষ্ট একটু লিখিত নির্দেশনার অপেক্ষায় আছি। থাকার পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং সিটি মেয়র সবাই বসে বিষয়ে একটি সিদ্ধান্ত যে আমাদের কি করণীয় পরবর্তীতে, এবং সরকার আমাদের যে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুসারে কিভাবে সেই রেড জোনের কর্মসূচি বাস্তবায়ন করা যায় সেটি আমরা নির্ধারণ করব। কারণ এটি একটি, এবং এখানে আপনার প্রচুর কলকারখানা রয়েছে। সরকারের নিবন্ধিত 4800 মিল কলকারখানা এখানে রয়েছে। অতএব এই কলকারখানাগুলির অবস্থা কী হবে, এখানে কিভাবে এটি চলবে, এগুলো অনেক কিছু নির্ধারণ করার বিষয় আছে। এই জন্য আমাদের সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে এই বিষয়ে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। শুধু তাই নয় জনাব SM তরিকুল ইসলাম, লকডাউন সাধারণত এর আগে কিন্তু একবারও লকডাউন ঘোষণা করা হয়নি, সাধারণ ছুটির আওতায় ছিল গোটা বাংলাদেশ। এখন যেহেতু জোন ভিত্তিক হোক বা যেভাবেই হোক লকডাউন ঘোষণা করা হয়েছে, এবং লকডাউন হলে কিন্তু এটা সবারই কম বেশি জানা, আপনি নিশ্চয়ই এই বিষয়ে অবগত যে স্থানীয় বাসিন্দাদের জন্য নানা ধরনের প্রশাসনিক সহায়তার প্রয়োজন হয়, যেটা প্রশাসনের পক্ষ থেকেই নিশ্চিত করতে হয়। এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এ বিষয়ে আমরা ইতিমধ্যে যেটিতে আমরা বাস্তবায়ন করেছি বা করছি, সেখানে কিন্তু আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। যেমন নিম্ন আয়ের যারা মানুষ তাদেরকে আমরা সরকারি ত্রাণ সহায়তার আওতায় নিয়ে আসব, এবং যারা সক্ষম তারা যাতে ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারে সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা করে রেখেছি। অর্থাৎ যে বাজারে যারা যেসব দোকান এবং যেসব কাঁচামাল বিক্রেতা, মাছ মাংসের বিক্রেতা আছেন, তাদেরকে দিয়েই কিন্তু আমরা হোম সার্ভিসটি পরিচালনা করছি কালীগঞ্জ পৌরসভাতে। এবং আমরা আশা করি যে এখানেও একই পদ্ধতি অবলম্বন করব, যাতে করে মানুষকে ঘরের থেকে বের হয়ে এসে হয়তো বাজারের মধ্যে যে এই সংক্রমণ বৃদ্ধির প্রচেষ্টা যেন করতে না দেখা যায়। এই জন্য আসলে আমাদেরকে খুব এই বিষয়টিতে আরও সুচিন্তিত এবং একেবারে সুনির্দিষ্টভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল জোন, সেহেতু মানুষের চলাফেরাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এখন। এ বিষয়ে আমি আরও বেশ কিছু জানবো আপনার কাছ থেকে, আরও আলোচনা রয়েছে। তবে একটা বিরতি থেকে ফিরে আসার পরে আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইসিন। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আপনারা জানেন আমাদের সাথে আছেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। আবার আপনাকে করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এখন একটু জানতে চাই, করোনা সতর্কতায় নানা ধরনের ব্যবস্থাপনা কিংবা ব্যবস্থা নিয়ে থাকা হয় প্রত্যেকটা জেলা ভিত্তিক জায়গাতেই। যদিও আমরা শুনেছি আপনাদের ওখানে করোনা রোগী যেমন চিকিৎসা সেবা পাচ্ছে না এরকম অভিযোগ করছে, আবার সাধারণ যারা রোগী আছে তারাও বলছে যে করোনার জন্য বা করোনা আক্রান্ত না হওয়ায় এ ধরনের রোগীদের সংখ্যা বেড়ে যায়, তারাও চিকিৎসা সেবা পাচ্ছে না, অর্থাৎ এ ধরনের নানা অভিযোগ রয়েছে। আপনার জেলায় এখন চিকিৎসা ব্যবস্থায় কি সাধারণ মানুষ ভরসা করতে পারছে কিনা, কিংবা আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই অভিযোগের প্রেক্ষিতে? দেখেন, আমাদের যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল যেটি আছে 500 বেডের, এটি কিন্তু করোনা হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার হওয়ার পরে বেশ অনেক দিনই শুধু করোনা আক্রান্ত পেশেন্টরাই এখানে ভর্তি হতো। এখন কিন্তু কোভিড নন কোভিড উভয় পেশেন্টই এখানে ভর্তি হচ্ছে। এখন কিন্তু আর সেই অভিযোগটি আর নেই যে যাদের করোনা হয়নি তারা এখানে ভর্তি হতে পারছে না। যারা সাসপেক্টেড এই ধরনের সিমটম যাদের আছে তাদেরকে ভর্তি করা হচ্ছে, আমরা আলাদা ফ্লোরে রাখছি তাদেরকে, এবং এখানে ভেন্টিলেশন সহ এখানে আইসিইউ ফ্যাসিলিটিজ আছে। এবং ইতিমধ্যেই এটি মেডিকেল কলেজের পাশেই মেডিকেল কলেজে আমাদের আইসিইউ ল্যাব হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল স্থাপন করা হয়েছে, এবং গাজীপুর শহরে ইতিমধ্যে 3টি ল্যাব স্থাপন করা হয়েছে গাজীপুর জেলাতে। তো আমরা মনে করছি যে এখন আগের চেয়ে যে ভীতি প্রথম দিকে একটা ছিল সকলের মধ্যে, ডাক্তার নার্স সহ সকলের মধ্যে, আমি মনে করি যে সেটি অনেকটাই কেটে এসেছে। মানুষ এখন তারা মানুষকে করতে এখন আর আগের মতো ভয় পাচ্ছেন না, এবং তারা রোগীদেরকে অ্যাটেন্ড করছে। এবং আমাদের এখানে যে রোগী আছে আমরা নিয়মিত খবর রাখছি, তারা কিন্তু রোগীদেরকে অ্যাটেন্ড করছে এবং মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। মানুষের তো স্যাটিসফ্যাকশনের কখনো শেষ নাই, কিন্তু মানুষ কিন্তু সেবাটি পাচ্ছে, এটা আমরা এখন বলতে পারি নিশ্চিত করে। তার মানে আপনি নিশ্চিত করছেন যে সব ধরনের রোগীরাই তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। অনেক ধন্যবাদ এস.এম. তরিকুল ইসলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সারা দেশে সকল আইসিইউ সরকারের অধিগ্রহণ এবং সেন্ট্রাল মনিটরিং বিষয়ে হাইকোর্টের আদেশ আগামীকাল সোমবার। পাশাপাশি ফেরত না পাঠিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা এবং পুরো ঢাকা শহরে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দুটির আদেশও হবে সোমবার। করোনা পরিস্থিতিতে ফেরত না পাঠিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ। বিচারপতি ইনায়েতুর রহিমের আদালত এই বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দিবেন। হৃদরোগে যারা আক্রান্ত তারা বিভিন্ন হাসপাতাল ঘুরছেন এবং হাসপাতাল থেকে ফেরত দেওয়া হচ্ছে, এবং এই বিষয়টিকেই আমরা 4 জন আইনজীবী মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি ভার্চুয়াল কোর্টে নজর আনি, এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের এই রিটটি শুনানি অন্তে আগামীকাল আদেশের জন্য রেখেছেন। পাশাপাশি সারা দেশের সকল আইসিইউ সরকারের অধিগ্রহণ এবং সেন্ট্রাল মনিটরিংয়ের বিষয়ে হাইকোর্টের আদেশও সোমবার। প্রাইভেট হসপিটালের সমূহের আইসিইউগুলি অধিগ্রহণ করা না হলে আমাদের রোগীদের রাস্তায় ঘুরতে ঘুরতে মৃত্যুবরণ করতে হবে। একই সাথে কোভিড-19 বিস্তার ঠেকাতে পুরো ঢাকা শহরে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে এবং পর্যাপ্ত হাইফ্লোনেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চেয়ে রিটের আদেশও আগামীকাল সোমবার। করোনার মহামারীতে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থাপনা চেয়ে আদালতে যে আবেদনগুলো করা হয়েছে সেখানে আবেদনকারীরা প্রত্যাশা রাখেন আদালতের পক্ষ থেকে একটি সঠিক নির্দেশনা পাওয়ার। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মানার বালায় নেই খোদ সরকারি গণপরিবহন বিআরটিসির বাসে। যাত্রীদের ওঠানোর সময় জীবাণুনাশক স্প্রে তো করা হচ্ছেই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। চালক শ্রমিকরা বলছেন ডিপো থেকে জীবাণুনাশক দেয়া হয়নি, তবে 2-1টি বাদে বেসরকারি বাসে জীবাণুনাশক দেয়া সহ স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সন্তোষজনক। টানা বন্ধ থাকার পর গত 31শে মে থেকে সীমিত পরিসরে চালু হয় গণপরিবহন। শর্ত দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের, কিন্তু কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি? বিআরটিসির বাসে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সবচেয়ে কম। হাতে গোনা 2-1টি বাদে বেশিরভাগ বাসেই জীবাণুনাশক দেওয়ার ব্যবস্থাই নেই, মানা হচ্ছে না অন্য বিধিনিষেধও। ভাই, এই যে আপনি যাত্রীগুলো তুলছেন, কোনো ধরনের স্যানিটাইজ করা হচ্ছে না? আসলে শেষ হয়ে গেছে, এখন আবার টঙ্গি যাই কিনবো। কই আমাকে বোতলটা দেখান তো, আপনি যে বোতলে ব্যবহার করেন। এই বোতল
স্যাভলন স্প্রে তো নাই, আমরা বোতলের মুখ কাস্তিত করে পরে দিই। জিজ্ঞেস করি বলে ভাই শেষ হয়ে গেছে গা, উঠা হিসাব বৈশা পড়ছে এই পর্যন্তই শেষ। হাতে বাচ্চা আছে, তার হাতেও দেয়নি, আমাদের হাতেও দেয়নি, এ পর্যন্ত কিছুই দেয়নি। এখানে কোনো প্রকারের মানে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো বলা হয় সেগুলো কোনো কিছু আমাদের ইউজ করা হয়নি। যতটুকু সেভারিটি চলতে পারে ততটুকু সেভারিটি চলতেছে। আমরা নিজেরাই ব্যবহার করি। এক গেটে দাম করে যে কোনো এক গেটে, 2 গেটে তার দেন, এটা কোম্পানি থেকে বিআইডিসি কোম্পানি থেকে দিচ্ছি। আপনাদের দেশে আমরা তো ফিস দেওয়ার সামনে গেটে আছে একটা, আমরা স্প্রে সামনে আছে উপরে যে সাথে সাথে, কারণ রানিং রাস্তা মাঝখানে তো এই জন্য ওনারা দিয়েই দেব। প্রতি আসনে একজন যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে, আর দাঁড়িয়ে যাত্রী তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু সেগুলো মানা হচ্ছে না সরকারি পরিবহনে। তবে বেসরকারি গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সন্তোষজনক, কিন্তু জীবাণুনাশকের মান নিয়ে সন্দিহান যাত্রীরা। স্যাভলন মিশানো আছে, এক কাক দিছি, এক কাক। এগুলো এখানে স্যাভলন না কিছু না, হুদাই মারে পিস পিস করে, আবার বাড়া নিতে আছে বেশি। আমাদের হাতে স্প্রে করছে, আমরা হাত মোছা করে তারপরে গাড়িতে উঠতেছি। বলছে মাস্ক লাগায় নিতে, মাস্ক তো আমরা এরকম করে রাখি, পরে বলছে মাস্ক লাগায় নিতে। অনেক যাত্রী স্যানিটাইজার নিতে চায় না, বাসাতে দিয়ে আসছি, আমার কাছে আছে এই কথা বলে। যাত্রী সংখ্যা বাড়লে গণপরিবহন শ্রমিকরা এই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারবেন কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। 2-1 জন তো উঠবেই, সবাইকে আর ইয়া করবো, 2-1 জন তো উঠবেই। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। করোনায় গুরুতর অসুস্থ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য হাই ফ্লো ন্যাজালকে খুব কার্যকর বলছেন চিকিৎসকরা, কিন্তু চট্টগ্রামের হাসপাতালগুলোতে এই যন্ত্রের অভাব প্রকট। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা অপ্রতুল, আর এই মুহূর্তে আইসিইউর চেয়ে এ 2 সহায়তাই জরুরি বলছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণের পর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার বেহাল চিত্র। বেশিরভাগ হাসপাতালে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। সময় মতো আইসিইউ এবং অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে অনেকের। অক্সিজেনের অভাবে এবং একটা আইসিইউর অভাবে এই চট্টগ্রামের মধ্যে চোখের সামনে আপনজনগুলো হারিয়ে যাবে, সেটা আমরা কেউই কামনা করি না। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উঠে এসেছে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে হাইফ্লো নেজল ক্যানোলা এবং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টি, যার এখন বড় সংকট। 3টি হাসপাতালে হাইফ্লো নেজল ক্যানোলা যন্ত্র রয়েছে মাত্র 10টি, অথচ চিকিৎসকরা বলছেন এই যন্ত্র ব্যবহার করে বাঁচানো সম্ভব অনেকের প্রাণ। এই ক্যানোলা ছাড়া কোভিড রোগী, তীব্র উপসর্গের কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার কোনো কার্যকর মাধ্যম আমাদের এই মুহূর্তে আমরা দেখছি না। এই হাইফ্লো নেজাল ক্যানোলাগুলো আরও অ্যাভেলেবেল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস যেহেতু ফুসফুসের ক্ষতি করছে, তাই গুরুতর অসুস্থদের কেন্দ্রীয় অক্সিজেন সাপোর্টের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। হাইফ্লো নেজল ক্যানোলা থাকলে খুব সহজে রোগী এ সাপোর্ট পায়। আইসিইউর চেয়ে এদিকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইসিইউ সেটআপ অত্যন্ত ব্যয়বহুল, সেই ক্ষেত্রে ওই আইসিইউ সেটআপের যে পরিমাণ খরচ, সেটা দিয়ে একসাথে 10-12-15টা পর্যন্ত হাইফ্লো অক্সিজেন দেওয়া যাচ্ছে, এবং আমি আমার রোগীকে মোটামুটি যে বিপদগামী অবস্থা সেখান থেকে সুস্থ করে আনতে পারতেছি। সীমাবদ্ধতার মধ্যেও সংকট সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সিভিল সার্জনের। অচিরেই কোভিড রোগীদের জন্য আমরা সিসিউ বেডও চালু করতে যাচ্ছি। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। দর্শক, আমরা লকডাউন বিষয়ে কথা বলবো, কারণ লকডাউন বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে আমাদের সহকর্মী, আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু কথা বলেছেন। তার সাথে কথা বলে জেনে নেব বাকিটুকু। মিশু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। উত্তর সিটির মেয়র লকডাউন বাস্তবায়ন বিষয়ে কি বলেছেন, একটু বিস্তারিত জানাবেন। উত্তর সিটির মেয়র যেটি বলেছেন যে লকডাউনের জন্য যে এলাকাগুলো বৃহৎভাবে চিহ্নিত হয়েছে, সেই তালিকাটি স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশনগুলোকে পাঠিয়েছেন। মাথায় রাখতে হবে যে সিটি কর্পোরেশন হচ্ছে এই লকডাউনের বাস্তবায়নকারী সংস্থা। উত্তর মেয়র যেটি বলছেন যে এই লকডাউনটি সুচারুরূপে এবং কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্টভাবে এলাকা চিহ্নিতকরণ জরুরি। ধরেন যদি বলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিরপুর হচ্ছে রেড জোন। এখন মিরপুর একটি বিশাল এলাকা, তার অনেকগুলো প্রবেশ পথ এবং বাহির পথ রয়েছে।
সিটি কর্পোরেশন যেটি বলছে যে তারা সুনির্দিষ্টভাবে মিরপুরের কোন এলাকাটা সেটি তারা জানতে চান। ধরেন সেটি যদি মিরপুর 12 হয় অথবা কোনো একটি আবাসিক এলাকা হয় বা মিরপুর 2 হয়, তাহলে তারা সেটি সুনির্দিষ্টভাবে সেটিকে চিহ্নিত করবে। এবং মেয়র একই সঙ্গে বলছেন যেহেতু এটি বাস্তবায়ন করার জন্য তার প্রধানতম হাতিয়ার হচ্ছে নির্বাচিত কাউন্সিলররা, ফলে কোন এলাকা কত নম্বর ওয়ার্ডের আওতায় পড়েছে সেটিও তাকে জানাতে হবে। আবার ধরেন এয়ারপোর্টের কথা বলা হয়েছে, এখন এয়ারপোর্টের কি পুরো এয়ারপোর্ট এলাকা, এয়ারপোর্টে একটা থানাও রয়েছে সেটি, নাকি এয়ারপোর্টে শুধু রানওয়ে, কোনটি রেড জোন, সেগুলো উনি সুনির্দিষ্টভাবে জানতে চান। আমি যখন উত্তরের মেয়র মহোদয়কে বললাম যে এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিস্তারিত আলাপ হয়েছে কিনা, তার উত্তরে তিনি বললেন যে তিনি আমার সঙ্গে কথা বলার আগ মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি তার যে চাওয়া পাওয়া গুলো সেগুলো তিনি বলেছেন। এবং একই সাথে একটা বিষয় শেয়ার করা ভালো যে এর আগে কিন্তু ঢাকায় 2টো লকডাউন যে সফল হয়েছে তার একটি হচ্ছে মিরপুরের তোলারবাগ আবাসিক এলাকা, একদম করোনা সংক্রমণের শুরুর দিকে, সেটি কিন্তু উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়ন করেছিল। এবং একই সাথে এখন যখন সবকিছু খোলা তখন কিন্তু যে পূর্ব রাজাবাজার সেই লকডাউনটিও সম্ভব হয়েছে কারণ এলাকা নির্দিষ্ট করার কারণে। তো আমার যেটি মনে হয়েছে মেয়রের সঙ্গে কথা বলে যে এই লকডাউনের কেবল এলাকাটাই চিহ্নিত হয়েছে, এটি বাস্তবায়ন করতে গেলে একদম সুনির্দিষ্ট এলাকা, তার লোক সংখ্যা, তাদের কতজনের খাবার দরকার, কি ধরনের সাপোর্ট দরকার, সেটির কোন প্রবেশ পথ খোলা থাকবে, কোনটি বন্ধ থাকবে, সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে এবং পরিকল্পনা করতে আমার কাছে মনে হচ্ছে মেয়রের সঙ্গে কথা বলে খানিকটা হয়তো সময় লাগবে বেশি। অনেক ধন্যবাদ মিশু যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। এবারে চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম সেক্টর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিহাব জিসান। শিহাব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বন্দরনগরের 11টি এলাকাও তো রেড জোন ভিত্তিক লকডাউন হচ্ছে কাল থেকে। সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং যদি জানানো যায় কিংবা যদি আপনি জানতে পারেন যে কি করে এই লকডাউন প্রক্রিয়া সম্পন্ন হবে, কি কি সুযোগ সুবিধা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি কি প্রক্রিয়া করা হবে, প্রক্রিয়াকরণ কি করে করা হবে, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, আমরা প্রথমে চট্টগ্রামের সংক্রমণের কথা বলি। চট্টগ্রামে এখন পর্যন্ত কিন্তু সংক্রমণের সংখ্যা প্রায় 5,000 ছাড়িয়েছে এবং 5,084 জন আজকে পর্যন্ত চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে। এবং মৃতের সংখ্যা যদি বলি, মৃতের সংখ্যা চট্টগ্রামে আজকে পর্যন্ত 117 জন। এবং এর পাশাপাশি করোনা উপসর্গ নিয়েও কিন্তু অনেকে প্রত্যেকদিন গড়ে প্রায় 8 থেকে 10 জন চট্টগ্রামে মারা যাচ্ছেন। এই যখন চট্টগ্রামের পরিস্থিতি, তার মধ্যে আমরা যদি দেখতে পাই যে সাধারণ মানুষজন কিন্তু তারা সচেতন না, তারা সবকিছু জানলেও তারা আসলে মানছেন না, তারা করোনাকে আসলে বলা যায় যে যেটি একেবারে পাত্তাই দিচ্ছেন না। এবং যে সরকারি যে নির্দেশনাগুলো, যে বাধ্যবাধকতাগুলো, সেগুলো আসলে তারা মেনে চলছেন না। আর তারা মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন, অনেকেই তারা অযথা ঘোরাফেরা করছেন, আড্ডা দিচ্ছেন, অনেকে জীবিকার তাগিদে বের হচ্ছেন, কিন্তু তারা জীবিকার তাগিদে বের হলেও যে আসলে সুরক্ষার সামগ্রী, যে সুরক্ষার যে নিয়মগুলো, সেগুলো আসলে তারা ধার ধারছেন না। আমরা আজকেও দেখিয়েছিলাম যে আসলে তারা 4টার পরেও কিন্তু অনেকেই দোকান খোলা রাখছে, বলা যায় একেবারে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত কিন্তু অনেক দোকান খোলা রাখছে। সরকারি যে নির্দেশনা সেগুলো একেবারেই উপেক্ষা করছে সাধারণ মানুষ, যার ফলে চট্টগ্রামের সংক্রমণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, অনেকে যারা আসলে নমুনা দিতে যাচ্ছেন, যারা উপসর্গ আছে যাদের, তারা যারা নমুনা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা হয়তো নমুনা দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে তারা দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 12 দিনও কিন্তু তারা নমুনার রিপোর্টগুলো পাচ্ছেন না। তো এই যে একটা 10-12 দিনের একটি বিশাল একটি গ্যাপ, এই সময়টাতে তারা অন্য মানুষের সাথে কিন্তু মিশছেন, তারা মেলামেশা করছেন, যার ফলে তারা যদি 10-12 দিন পরে রিপোর্টে যদি তাদের পজিটিভ আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু তারা অনেককে আসলে সংক্রমিত করে ফেলেছেন। তো এই যখন চট্টগ্রামের চিত্র আমরা দেখছি যে চট্টগ্রামের মোট 11টি এলাকাকে এর মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং আমরা সিটি মেয়রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে চট্টগ্রামের 11টি এলাকা লকডাউন হবে এবং তার মধ্যে উত্তর কাট্টলি এলাকাকে তিনি প্রথমে লকডাউন করা হবে এবং আগামীকালকে সকাল 11:30টায় মেয়র সেই এলাকায় যাবেন, তিনি আমাদেরকে বলেছেন। এবং সেখানে গিয়ে তিনি সেখানে মাইকিং করবেন, এলাকাবাসীকে বিষয়টি সম্পর্কে জানাবেন এবং পরবর্তীতে আসলে কি প্রক্রিয়ায় তারা করবেন সেটাই নিয়ে তারা একটু পরে একটি বৈঠকে বসবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। বৈঠকের পরে বিস্তারিত জানা যাবে। অনেক ধন্যবাদ শিহাব জিসান। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে আবার একটা বিরতিতে যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 4,33,000 ছাড়িয়েছে। আক্রান্ত 79 লাখেরও বেশি মানুষ। 24 ঘন্টায় মারা গেছে 4,000-এর বেশি। নতুন সংক্রমিত শনাক্ত প্রায় 1,30,000। ব্রাজিলে একদিনে 890 জনের মৃত্যুর পরে মোট প্রাণহানি দাঁড়ালো প্রায় 42,800-তে। দেশটিতে সংক্রমণের সংখ্যা 8.5 লাখের বেশি।
যুক্তরাষ্ট্র একদিনে মারা গেছে আরও 699 জন, মোট প্রাণহানি 1,17,500। এ দেশটিতে আক্রান্ত 21,42,000-এর কাছাকাছি। বর্তমান হটস্পট মেক্সিকোয় 24 ঘন্টায় 5 শতাধিক মৃত্যুর পরে মোট প্রাণহানি দাঁড়ালো 16,500-এ। দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের শঙ্কায় চীন। 2 মাস পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 57 জন। এর মধ্যে 36 জনই রাজধানী বেইজিংয়ের। ফের সংক্রমণ ঠেকাতে কড়া লকডাউন দেওয়া হয়েছে শহরের বড় একটি অংশে। নতুন করে ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি হয়েছে ব্যাপক কড়াকড়ি। করোনার উৎপত্তিস্থল হলেও 3 মাসের বেশি সময় ধরে চীনে নতুন সংক্রমণ নেই বললেই চলে। এ সময়ে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র, এরপর লাতিন আমেরিকা পরিবর্তিত হয়েছে মহামারীর হটস্পট। মাঝে বিচ্ছিন্নভাবে 2-1 জনের সংক্রমণ ধরা পড়লেও হঠাৎ রাজধানী বেইজিংয়ে বড় আকারের সংক্রমণে নতুন মহামারীর শঙ্কা চীনে। আমার মনে হয় মহামারীকে হালকাভাবে নিয়েছিলাম আমরা। দৈনন্দিন কাজে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। 50 দিন পর বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। ধারণা করা হচ্ছে চীনা রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। বাজারের সাথে সংশ্লিষ্ট 517 জনের পরীক্ষার পর মোট 45 জনের শরীরে মেলে কোভিড-19-এর উপস্থিতি। 11টি আবাসিক এলাকায় লকডাউন দেয়া হয়েছে। 24 ঘন্টায় ওই এলাকার প্রতিটি কোণা পর্যবেক্ষণের আওতায় থাকবে। উহানের ভয়াবহ অভিজ্ঞতার কারণেই দ্বিতীয় দফায় করোনার বিস্তার এড়াতে সর্বোচ্চ সতর্ক বেইজিং। বন্ধ করে দেয়া হয়েছে নতুন সংক্রমণের কেন্দ্র বাজারটি। বেইজিংয়ে প্রবেশ কিংবা বহির্গমনের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। আবারও বন্ধ ঘোষণা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নতুন আক্রান্তদের সংস্পর্শে আসা 7.5 লাখের বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে চলছে নজরদারি। এ পরিস্থিতিকে যুদ্ধকালীন জরুরি অবস্থার সাথে তুলনা করছেন কর্মকর্তারা। বাজারের অস্বাস্থ্যকর এলাকা থেকে সম্ভবত ছড়িয়েছে। এ কারণে বাজারটি বন্ধ করা জরুরি ছিল। আরও কিভাবে ছড়াতে পারে কিংবা আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বরে প্রথম বিস্তারের 4 মাসের মধ্যেই কড়া লকডাউনে মহামারী নিয়ন্ত্রণে আনে চীন। করোনায় দেশটিতে প্রাণ গেছে 4,600-র বেশি মানুষের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে সংক্রমণের দিক থেকে বিশ্বের 4র্থ অবস্থানে থাকা ভারতে রেকর্ড 12,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে একদিনে। মোট আক্রান্তের সংখ্যা 3,22,000-এর কাছাকাছি। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। 24 ঘন্টায় আরও প্রায় 1,500 রোগী শনাক্ত হয়েছে এই শহরটিতে। আইসিইউ 99% পূর্ণ, ব্যবহৃত 94% ভেন্টিলেটর। কোভিড-19 পরিস্থিতি নিয়ে আলোচনায় মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ষা মৌসুমের আগে স্বাস্থ্য বিভাগকে যথাযথ প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন মোদী। রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্য সরকারের সাথে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতিও নির্দেশনা দেন। দর্শক, করোনা আপডেটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলে সাংবাদিক অনুপম দেবকাননগো। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুপম। আপনি তো নিশ্চয়ই জানেন 2 মাস পর আবারও চীনে একদিনের সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। আর এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আবারও ব্যাপক কড়াকড়ি জারি হয়েছে। ঠিক এই অবস্থায় দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের সংখ্যা কতটুকু চীনে? এটিকে আসলে অনেকে বলছেন যে সেকেন্ড ওয়েভ, কিন্তু আবার অনেকে এটি সেকেন্ড ওয়েভ বলতে রাজি না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অনেকদিন ধরেই বলে আসছে যে চীনে যেভাবে প্রথমবার কড়াকড়ির মাধ্যমে উহান এবং এর আশেপাশের অঞ্চলেই ঠেকিয়ে ফেলা সম্ভব হয়েছে, এটা করোনা ভাইরাস খুব বেশি ছড়াতে পারেনি অন্যান্য দেশে যেরকম পুরো দেশব্যাপী ছড়িয়ে গেছে মহামারী আকারে। সেই ক্ষেত্রে চীন আবার সবার আগেই, যখন অন্যান্য অঞ্চলে করোনা ভাইরাস কেবল শুরু হচ্ছে, চীন ততদিনে মহামারী নিয়ন্ত্রণে এনে ফেলতে পেরেছে এবং বেশিরভাগ লকডাউন তুলে নেওয়া হয়েছে। দোকানপাট স্বাভাবিক হয়ে গেছে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগও শুরু হয়ে গেছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই এই জিনিসটা বলে আসছে যে অন্যান্য জায়গায় যখন মহামারী আছে, করোনা ভাইরাস একেবারে উপরের দিকে উঠছে, এখনো সংক্রমণটি নিচের দিকে নামছে না, ফ্ল্যাটেনিং দ্য কার্ভ যাকে বলে, সেই ক্ষেত্রে লকডাউন খুলে দিলে আবার যে কোনো সময় বিশ্বের অন্যান্য জায়গা থেকে ভাইরাস এসে ছড়িয়ে পড়তে পারে। এবং সেটি আমরা জাপানের ক্ষেত্রেও দেখেছি, সেটি আমরা চীনের ক্ষেত্রেও এখন দেখছি। এবং চীনে যদিও তারা নিশ্চিত না যে এটি ভিতর থেকে ছড়িয়েছে নাকি বাইরে থেকে আসা কারোর মাধ্যমে ছড়িয়েছে, কিন্তু যতবারই পুরো
পৃথিবীতে একসাথে মহামারীটা শেষ হয়ে যাওয়া, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত এই সুযোগটা আসলে থাকবেই, কারণ একেবারে অর্থনীতি পুরোপুরি বন্ধ করে দিয়ে লকডাউন দীর্ঘ 1 বছর জারি রাখা সম্ভব না। ফলে সব দেশই এখন অর্থনীতি খুলে দেওয়ার দিকে যাচ্ছে। বাংলাদেশেও আপনি জানেন যে জুনের মাঝামাঝি থেকে হয়তো আন্তর্জাতিক ফ্লাইট যেগুলো আছে সেগুলো চালু হয়ে যাবে, জুনের শেষ দিকেও হতে পারে, কিন্তু শিগগিরই হবে। ফলে এই আশঙ্কাটা আসলে বরাবরই থেকে যায় যে বাইরে থেকে আবার নতুন করে সংক্রমণ চলে আসার। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এটা আসলে সেকেন্ড ওয়েভ আকারে আসবে কিনা সেটা নিশ্চিত না, কিন্তু প্রথম যে ওয়েভটা চলছে সেটার সেকেন্ড পিক আবার আমরা দেখতে পারি, সেকেন্ড থার্ড যে কোনো পিকই আমরা দেখতে পারি। ধন্যবাদ অনুপম আমাদের সাথে যোগ দিয়ে বেশ বিস্তারিত জানানোর জন্য। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। দর্শক, আমরা সংবাদের শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকার 45টি এলাকা লকডাউন হচ্ছে। এছাড়াও সারা দেশকে 3 ভাগে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী রুবায়াত হাসানের কাছ থেকে। বাংলা মোটর সেন্টার থেকে যোগ দিয়েছেন রুবায়াত। সুনির্দিষ্ট কোন কোন এলাকা আসলে লকডাউন হচ্ছে কিংবা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনার সাথে তো নিশ্চয়ই প্রতিমন্ত্রীর সাথে হয়তো কথা হয়েছে, আপনি একটু বিস্তারিত আমাদের দর্শকদের জানাবেন। নিশ্চয়ই দুপুর নাগাদ একবার কথা হয়েছিল, কিন্তু আপনার সঙ্গে এই তথ্য জানানোর ঠিক মিনিট 5 আগেই কিন্তু আমি আবারও কথা বলে আসলাম মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি আমার সঙ্গে স্কাইপে যোগ দিয়েছিলেন এবং তার কাছেই আপনার এই প্রশ্নটি করেছিলাম। জোনগুলোর যে তথ্য আপনাকে দিতে চাই সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে স্টিয়ারিং বা মনিটরিং একটি কমিটি রয়েছে, যেটি 11 জুন তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে ঢাকার 2 সিটিতে 45টি এলাকাগুলো যদি আমি সুনির্দিষ্ট করে বলতে চাই, বড় বড় কিছু এলাকা রয়েছে। দক্ষিণে 28টি এলাকা রয়েছে, সেখানের মধ্যে রয়েছে ডেমরা, যাত্রাবাড়ি, মুগদা, গ্যান্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, পল্টন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেখানে আসলে বৃষ্টি 1 লাখ জনবসতির একটি জায়গায় 10 থেকে 30 জন কোভিড-19 শনাক্ত হয়েছেন, সেই এলাকাগুলোই আসলে রেড জোন হয়েছে। আর চট্টগ্রাম সিটিতে 10টি এলাকা রয়েছে। আর ঢাকার উত্তরে যদি যাই তাহলে মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, মিরপুরের মতো বড় এলাকাগুলো রয়েছে, এয়ারপোর্ট, বনশ্রী, রায়ের বাজারের মতো এলাকাগুলো। সবচেয়ে যে বিষয়টিকে এই মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি একদম পিন পয়েন্টে যেভাবে কাজ করতে চাইছেন সেটি হচ্ছে যে এই এলাকাগুলোকে ছোট ছোট ভাগ করে তাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি ভলান্টিয়ার টিম কাজ করবে, যেটি গত 5 দিন আগে পূর্ব রাজাবাজারে হয়েছে। তেমন করেই আসলে এই এলাকাগুলো মনিটরিং করা হবে। এখানকার মানুষজনকে একদমই ঘর থেকে বের হতে দেওয়া হবে না। প্রশ্ন করেছিলাম যারা বেসরকারি বা সরকারি অফিসে কর্মজীবী মানুষ রয়েছেন তাদের কি হবে। মন্ত্রী সাহেব জানিয়েছেন যে এই ধরনের একটি আদেশ বা পরিপত্র আজকালের মধ্যেই প্রজ্ঞাপন আকারে বের করা জানানো হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। এই সমস্ত কর্মজীবীরা যাতে এই 14 কিংবা 21 দিনের একটি সাধারণ ছুটি পান, সে বিষয়টি সরকারের পক্ষ থেকেই নিশ্চিত করা হবে। আর যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা সংবাদকর্মী এবং জনস্বাস্থ্যের সঙ্গে যারা কাজ করছেন এই দুর্যোগময় পরিস্থিতিতে, তারা এর আওতার বাইরে থাকবেন। বৃষ্টি, আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমে যে খবর আসছে যে আগামীকাল থেকে বা একটি টাইম ফ্রেম দেওয়া হয়েছে যে লকডাউন হতে যাচ্ছে, সেটি মন্ত্রী বলেছেন যে না, যেহেতু স্থানীয় প্রশাসনের বিষয়, প্রশাসনের যারা জনপ্রতিনিধি রয়েছেন, রাজনৈতিক দলের কর্মী রয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছেন, তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে এই 3 ভাগে অর্থাৎ 3 জোনে বিভক্ত হয়ে এই লকডাউনটি করা হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে আগামীকাল থেকে নাও হতে পারে, আবার আগামীকাল থেকে যদি সেই এলাকার প্রশাসন যদি তৎপর বা প্রস্তুত থাকে তাহলে কিন্তু লকডাউন হয়ে যেতে পারে। এটি ক্রমান্বয়ে কিন্তু পুরো দেশের পরিস্থিতি তিনি বলছেন যে যেই ছুটিটা 31 মে থেকে 15 জুন অর্থাৎ আগামীকাল থেকে সাধারণ ছুটি, একটু সীমিত পরিসরে সকল সরকারি আধা সরকারি অফিস আদালত যে খোলার নির্দেশনা ছিল সেটি কিন্তু আগামীকাল শেষ হচ্ছে। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে এই ছুটির সময়সীমা বাড়ছে কিনা, তিনি বলেছেন যে না, সীমিত পরিসরে এখন থেকে সারা বাংলাদেশের সকল অফিস আদালত, গণপরিবহন যেমনটি 14 দিন যাবৎ চলছিল
তেমনভাবেই চলবে, অর্থাৎ ছুটির আওতায় আর দেশ থাকছে না, এটিও তিনি পরিষ্কার করেছেন। তবে তিনি সচেতন হতে বলেছেন মানুষকে, যেহেতু প্রতিনিয়তই সংক্রমণের মাত্রা বাড়ছে, প্রাণহানি ঘটছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। এই দিকে নজর দেওয়ার জন্যই আসলে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থেকেই আসলে 3টি জোনে ভাগ করা হচ্ছে, রেড, ইয়েলো এবং গ্রিন জোন। অনেক ধন্যবাদ রুবায়েত হাসান, বেশ বিস্তারিত আপনি তথ্য আমাদেরকে জানিয়েছেন। নিরাপদে থাকবেন আপনি। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপিকে বেশ কার্যকর বলছেন মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি, গুরুতর অনেক রোগীর শরীরে এর প্রয়োগ করা হয়েছে, প্রাথমিকভাবে আশানুরূপ সাফল্যও মিলেছে। 6 মাস পার হলেও এখনও মেলেনি করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক। বিভিন্ন দেশে গবেষণা পরীক্ষা নিরীক্ষা চললেও শতভাগ সাফল্য দেখেনি কেউ। তবে অন্য অনেক দেশের মতো মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরাও প্লাজমা থেরাপিতে আশানুরূপ সাফল্যের দেখা পেয়েছেন। চিকিৎসকরা বলছেন, করোনা থেকে যারা সেরে উঠেছেন তাদের রক্তের হলুদ অংশ আক্রান্তের শরীরে দেয়া হয়। এতে সংক্রমিত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা সহজেই কাবু করতে পারে ভাইরাসকে। সবার শরীরে রোগ প্রতিরোধের সক্ষমতা এক না, তাই যাদের সক্ষমতা বেশি বা করোনা থেকে সেরে উঠেছেন তারা দুর্বলদের প্লাজমা দিতে পারেন। বেশ কিছু রোগের উপর প্রয়োগ এবং তথ্য বিশ্লেষণ করে সাফল্য পেয়েছি। চিকিৎসকদের দাবি, করোনার ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত মুমূর্ষু রোগীর শরীরে প্রয়োগ করা যেতে পারে এই পদ্ধতি। এতে ভেন্টিলেশন এর প্রয়োজনীয়তাও কমবে বলে মনে করেন চিকিৎসকরা। আপনি কোনোভাবেই জানতে পারছেন না কার মাধ্যমে কে সংক্রমিত হচ্ছে, তাই এর সুরক্ষা দ্রুত নিশ্চিত করা জরুরি। এজন্য ভ্যাকসিন না আসা পর্যন্ত শারীরিক সক্ষমতা বাড়াতে প্লাজমা থেরাপির প্রয়োগ করা যেতে পারে। এখন পর্যন্ত এটি বেশ কার্যকর। শত বছরের বেশি পুরনো এই চিকিৎসা পদ্ধতি এখন আশার আলো দেখাচ্ছে। আক্রান্তের হারের সাথে বাড়ছে প্লাজমার চাহিদাও। আগ্রহীরা বলছেন, সংকটময় পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে সবাইকে। এই মহামারীতে আরেকজনকে সহযোগিতা করতে পারাটা দারুণ আনন্দের, কারণ আমি জানি করোনা আক্রান্ত হলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তাই কারো প্রয়োজন হলে নিজ উদ্যোগেই প্লাজমা দেওয়া উচিত। এরই মধ্যে প্লাজমা সংগ্রহে বিভিন্ন দেশে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। এছাড়া রাশিয়ায় চলছে গণহারে অ্যান্টিবডি পরীক্ষা কার্যক্রম। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। আর এর সাথে এখনকার করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনের আয়োজন শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।